Hey sci-fi action movie lovers. I know আপনারা যারা আমার মতো sci-fi action মুভির ক্রেজি ফ্যান আছেন তারা তো অনেকদিন ধরেই ম্যাড ম্যাক্সের পার্ট 2 এর জন্য অপেক্ষা করছিলেন। সো সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 24 তারিখ ম্যাড ম্যাক্সের সিকুয়াল ফিউরিয়াস অফ দ্য ম্যাড ম্যাক্স সাগা মুভিটি মুক্তি পেয়ে গেল। মুভিটি দেখার পর আপনারা যদি আমার কাছে জানতে চান ভাই মুভিটি কেমন ছিল তাহলে আমি এক কথায় বলবো ভাই অসাধারণ। আমি 100% শিওর পার্ট 1 এর মতো পার্ট 2 অনেকগুলো অ্যাওয়ার্ড জিতে নেবে। মুভিটির ফুল এক্সপ্লেনেশন ভিডিও দেখার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা পার্ট 1 দেখেননি তারা আমার চ্যানেল থেকে গিয়ে পার্ট 1 দেখে আসতে পারেন, অথবা আমি ফার্স্ট কমেন্টে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। কারণ পার্ট 1 না দেখলে আপনারা পার্ট 2 এর কিছুই বুঝবেন না। আর আপনি যদি অলরেডি পার্ট 1 দেখে থাকেন তাহলে চলুন আর কথা না বলে সোজা মেন স্টোরিতে যাওয়া যাক। মুভিটির শুরু পার্ট 1 এর টাইমলাইন থেকে 25 বছর পিছন থেকে শুরু হয়। সেখানে আমরা দেখতে পাই মাত্র কিছু বছর আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সম্পূর্ণ পৃথিবী এখন মরুভূমি হয়ে গেল। পৃথিবীর একটি জায়গায় এখনো সবুজ শ্যামল গাছপালা রয়েছে। সেই সবুজ শ্যামল জলাভূমিতে আমরা ছোট ফিউরিয়াস আর তার বান্ধবীকে দেখতে পাই। সেখানে ফিউরিয়াস তার বান্ধবীকে নিয়ে গাছ থেকে আপেল পাড়তে গিয়েছিল। ফিউরিয়াস যখন আপেল পাড়তে ব্যস্ত হঠাৎ করে সে জঙ্গল থেকে কিছু শব্দ শুনতে পায়। শব্দ শোনার পর ফিউরিয়াস তার বান্ধবীকে বলে তুমি এখানে থাকো, আমি গিয়ে দেখে আসি শব্দগুলো কিসের। শব্দগুলো ফলো করে ফিউরিয়াস যখন সেখানে যায় তখন সে দেখতে পায় কিছু জঙ্গলি টাইপের লোক কিছু একটা শিকার করে তার মাংস খাচ্ছে। এটা দেখার পর ফিউরিয়াস লুকিয়ে গিয়ে সেই জঙ্গলিগুলোর বাইকের তেলের পাইপ কেটে দেয়। সে যখন একটি বাইকের পাইপ কেটে আরেকটি বাইকের পাইপ কাটতে যাবে ঠিক তখনই সেখান থেকে একজন লোক তাকে দেখে ফেলে। তাকে দেখা মাত্র ফিউরিয়াস তার পায়ের ভিতরে একটি ছুরি ঢুকিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এর পাশাপাশি ফিউরিয়াস একটি স্পেশাল টাইপের বাঁশি দিয়ে তার মাকে সিগন্যাল দিতে থাকে। দূরের একটি গ্রাম থেকে ফিউরিয়াসের মা যখন এই সিগন্যালটি শুনে তখন সে বুঝতে পারে তার মেয়ে কোনো ঝামেলায় পড়েছে। সে যখন ফিউরিয়াসকে বাঁচাতে জঙ্গলের দিকে আসছিল অন্যদিকে তখন সেই জঙ্গলিরা এক পর্যায়ে ফিউরিয়াসকে ধরে ফেলে। ফিউরিয়াসকে ধরার পর তারা তাদের বসের জন্য ফিউরিয়াসকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফিউরিয়াসকে খুঁজতে খুঁজতে যখন তার মা সেখানে আসে তখন তার বান্ধবী তার মাকে বলে এই লোকগুলো তাকে ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছে। তারা যে ফিউরিয়াসকে ধরে নিয়ে যাচ্ছে এটা দেখার পর ফিউরিয়াসের মা একটি ঘোড়া নিয়ে তাদেরকে ধাওয়া করতে থাকে। সে ঘোড়া থেকে স্নাইপার দিয়ে সেখান থেকে একজনকে মেরে ফেলে। তাকে মারার পর ফিউরিয়াসের মা সেই জঙ্গলি লোকটির বাইক নিয়ে তাদেরকে ফলো করতে থাকে। কিছুটা সামনে যাওয়ার পর ফিউরিয়াসের মা সেখান থেকে আরেকজনকে মেরে ফেলে। এটা দেখে বাকি দুইজন লোক তো অনেক ভয় পেয়ে যায়। এই জন্য তারা মারা যাওয়া সেই লোকটির বাইককে নষ্ট করে সেখান থেকে আবারও পালিয়ে যায়, যাতে করে এই বাইকটি ইউজ করে ফিউরিয়াসের মা তাদেরকে ফলো না করতে পারে। কিন্তু ফিউরিয়াসের মা সেখানে আসার পর সে নিজে সে নষ্ট করা বাইকটি ঠিক করে তাদেরকে আবারও ধাওয়া করতে থাকে। ধীরে ধীরে রাত নেমে আসার পর সেই লোকগুলো যখন দেখে ফিউরিয়াসের মা তাদেরই নষ্ট করা বাইকটি ঠিক করে তাদেরকে ধাওয়া করছে তখন তারা ফিউরিয়াসের মাকে দেখে তো অনেক ভয় পেয়ে যায়। এই জন্য তারা ফিউরিয়াসের কাছে জানতে চায় তোমার মার আসল পরিচয় কি, বলা তোমার মা কি করে এত ভালো ফাইটার হতে পারে এবং সে কি করে আমাদের বাইক ঠিক করে ফেলেছে। এই কথা শোনার পর যখন ফিউরিয়াস কোনো কথাই বলে না তখন সেখান থেকে একজন ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যজন যখন তাকে থামাতে যায় এই সুযোগে ফিউরিয়াস সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা দুইজনে আবারও ফিউরিয়াসকে ধরে সেখান থেকে সামনের দিকে এগোতে শুরু করে। পরের দিন সকালে ফিউরিয়াসের মা তাদেরকে ফলো করতে করতে একটি পাহাড়ের কাছাকাছি চলে আসে। সেখানে আসার পর সেই স্নাইপার দিয়ে দেখতে পায় দূরে একটি তাদের ক্যাম্প রয়েছে। এই জন্য ফিউরিয়াসের মা তাদেরকে ক্যাম্পে পৌঁছানোর আগে সেখান থেকে আরেকজনকে গুলি করে মেরে ফেলে। তখন বাকি ছিল শুধুমাত্র ফিউরিয়াসকে ক্যারি করা একজন লোক। তাকে থামাতে ফিউরিয়াসের মা তার গাড়ির চাকায় গুলি করার পরও সে তাকে থামাতে পারে না। সেই লোকটি যখন ফিউরিয়াসকে নিয়ে তাদের ক্যাম্পে যায় তখন ক্যাম্পের লোকগুলো যখন ফিউরিয়াসকে দেখে তখন তো তারা একদম অবাক। সবাই তখন ওই লোকটির কাছে জানতে চায় তুমি এই বাচ্চা মেয়েটি কোথায় খুঁজে পেয়েছ। তখন সে তাদেরকে বলে এই মেয়েটিকে আমি একটি জলাভূমিতে খুঁজে পেয়েছি। মরুভূমির মধ্যে যে এখন একটি সবুজ শ্যামল জলাভূমি রয়েছে এই কথাটি শোনার পর তো সবাই অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তারা তখন ওই লোকটির কাছে জানতে চায় জলাভূমি কোথায় আছে তা আমাদেরকে বলো। সেই লোকটি তখন তাদেরকে জানায় আমি তো শুধুমাত্র ডিমান্টাসকে বলবো জলাভূমি কোথায় আছে আর কাউকে না। এই কথা বলে সে যখন ফিউরিয়াসকে তাদের বস ডিমান্টাসের কাছে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই ফিউরিয়াস সেই লোকটির বাইকের চাকার ভিতরে কিছু একটি ঢুকিয়ে দেয়। এর ফলে সেই লোকটির গলা কেটে যায়। কারণ ফিউরিয়াস চাচ্ছিল তারা যাতে কোনোভাবে সেই জলাভূমির লোকেশনের ব্যাপারে জানতে না পারে। তো যাই হোক এই কাজটি করার জন্য ফিউরিয়াসকে ধরে মেন্টাসের কাছে নিয়ে যাওয়া হয়। মেন্টাস যখন ছোট্ট ফিউরিয়াসকে দেখে তখন তাদের কাছে জানতে চায় মেয়েটিকে তোমরা কোথায় পেলে। তখন সেই লোকগুলো মেন্টাসকে বলে একজন সৈন্য বলছে মেয়েটিকে তারা একটি জলাভূমিতে খুঁজে পেয়েছিল। মেন্টাস যখন সেই লোকটিকে সামনে নিয়ে আসতে বলে তখন তারা আহত লোকটিকে মেন্টাসের সামনে নিয়ে আসে। মেন্টাস তখন সেই লোকটির কাছে জানতে চায় তুমি কি সত্যি সেখানে কোনো জলাভূমি দেখেছ। লোকটি তখন কথা বলতে না পারলো সেই ইশারায় মেন্টাসকে বোঝায় হ্যাঁ আমি দেখেছি। সবাই মিলে তখন সেই লোকটিকে একটি ম্যাপের কাছে নিয়ে গিয়ে
বলে জায়গাটি কোথায় আছে আমাদেরকে দেখাও। লোকটি যখন ম্যাপের মধ্যে সে জায়গাটি মার্ক করতে যাবে এটা দেখার পর ফিরোজা সে লোকটিকে গিয়ে মারতে শুরু করে। মারতে মারতে ছোট্ট ফিরোজা সে লোকটিকে মেরেই ফেলে। এমন রাগে ফিরোজাকে দেখে মেন্টোস ফিরোজার উপর ইমপ্রেস হয়ে যায়। এই জন্য মেন্টোস ফিরোজাকে বলে আচ্ছা ঠিক আছে, আজকে তোমার কিছু বলতে হবে না, তুমি আজকে গিয়ে রেস্ট নাও। আমি কথা দিলাম কালকে এই লোকগুলো তোমাকে যেখান থেকে ধরে নিয়ে আসছে আমি তোমাকে গিয়ে সেখানে তোমার মার কাছে রেখে আসবো। সো যাই হোক, অন্যদিকে ফিরোজার মা তখন সেই লোকগুলোর ইউনিফর্ম পরে তাদের ক্যাম্পের ভিতর ঢুকে পড়ে। আর এদিকে মেন্টাসের কথা অনুযায়ী মেন্টাসের লোকেরা ফিরোজার অনেক খাতিরদারি করছিল। তারা যখন ফিরোজাকে অনেক ভালোভাবে খাবার খাওয়াচ্ছিল ঠিক তখনই সেখানে ফিরোজের মা চলে আসে। একে একে ফিরোজের মা ক্যাম্পের ভিতরে থাকা সবাইকে মেরে সেখান থেকে ফিরোজাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এটা জানার পর মেন্টাস তার সম্পূর্ণ জঙ্গলি আর্মি নিয়ে তাদেরকে ধাওয়া করতে থাকে। ফিরোজের মা যখন বুঝতে পারে সে কোনোভাবে এখান থেকে ফিরোজাকে নিয়ে পালিয়ে যেতে পারবে না, তখন সে একটি পাহাড়ের ভিতরে গিয়ে ফিরোজাকে একটি আপেল গাছের বীজ দিয়ে তাকে বলে আমি চাই তুমি এই মোটর সাইকেলটি নিয়ে তোমার জন্মভূমিতে ফিরে যাও। যদি আমি 2-3 দিনের ভিতর সেখানে না আসি তাহলে ভেবে নিবে আমি মারা গেছি। আমি মারা যাবার পর তুমি হবে আমাদের গ্রামের নতুন রানী। আমি জানি তুমি বড় হয়ে আমার চাইতে ভালো রানী হবে। এই কথা বলে তার মা তাকে সেখান থেকে চলে যেতে বলে। প্রথমে ফিরোজা তার মাকে সেখানে রেখে যেতে না চাইলেও তার মা যখন তাকে অনেক ফোর্স করে তখন সে সেখান থেকে যেতে বাধ্য হয়। ফিরোজা চলে যাওয়ার পরপরই সেখানে মেন্টাসের সম্পূর্ণ আর্মি চলে আসে। তাদেরকে থামানোর জন্য ফিরোজার মা একাই তাদের সাথে দুর্দান্ত ফাইট করতে থাকে। সে একা একটি স্নাইপার দিয়ে 20 থেকে 25 জনকে মেরে ফেলে। ডিমান্ডটা সেটা দেখার পর সে তার লোকদেরকে বলে পাহাড়টিকে চারদিক দিয়ে ঘিরে ফেলার জন্য। তার লোকেরা যখন পাহাড়টিকে চারদিক দিয়ে ঘিরে ফেলে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরোজা এইসব দেখছিল। এক পর্যায়ে ফিরোজা যখন দেখতে পায় মেন্টাসের লোকেরা তার মাকে ধরে ফেলেছে তখন সে দৌড়ে সেখানে চলে আসে। ফিরোজাকে দেখার পর মেন্টাস ফিরোজাকে বলে তুমি শুধু আমাকে এইটুকু বলো যে জলবায়ু কোথায় আছে তাহলে আমি তোমাকে আর তোমার মাকে ছেড়ে দিব। এই কথা শোনার পর ফিরোজার মা তাকে বলে সে যেন তাদেরকে কিছুই না জানায়। তার মার মতো ফিরোজা মেন্টাসকে কিছু না বলার কারণে মেন্টাস তার লোকদেরকে বলে ফিরোজার মাকে তার চোখের সামনে জ্বালিয়ে মেরে ফেলার জন্য। ছোট্ট ফিরোজার সামনে জানোয়ার মেন্টাস তার মাকে পুড়িয়ে মেরে ফেলে। এরপরের সিন আমরা দেখতে পাই সেই ঘটনার কয়েকদিন পেরিয়ে গেছে। মেন্টাস তখন ফিরোজাকে একটি জেলের ভিতর বন্দি করে ফিরোজাকে সাথে নিয়ে ঘুরে। সেদিন তারা মেন্টাসের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য একজন লোককে ধরে নিয়ে আসে। তাকে ধরে নিয়ে এসে হারামি মেন্টাস তার 4 হাত পা 4টি মোটর সাইকেলের সাথে বেঁধে ফেলে। এরপর সে ফিরোজার কাছে গিয়ে ফিরোজাকে বলে এখন যা হবে তা তোমার নিজের চোখে দেখতে হবে। এই কথা বলে মেন্টাস যখন অর্ডার দেয় তখন 4টি মোটর সাইকেল চারদিকে নিয়ে গিয়ে সেই লোকটির শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়। নিজের চোখে এমন নৃশংসতা দেখার পর ফিরোজা অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে। সেদিন রাতে তারা যখন একটি জায়গায় থাকার জন্য ক্যাম্প করে তখন আমরা দেখতে পাই ফিরোজা তার হাতে একটি ট্যাটু তৈরি করার মেশিন দিয়ে ধীরে ধীরে তার জন্মস্থানে কিভাবে যেতে হবে সেখানে যাওয়ার একটি ম্যাপ তৈরি করছে। তো যাই হোক, পরের দিন সকালে মেন্টাসের টিম যখন আবারও বেরিয়ে যায় তখন কিছুটা সামনে যাওয়ার পর তারা দেখতে পায় সাদা চামড়ার একজন লোক তাদের কাছে হেল্প চাচ্ছে। যারা পার্ট 1 দেখেছেন আই থিঙ্ক তারা অলরেডি বুঝে গেছেন এই লোকটি আসলে কার লোক। সেই সাদা চামড়ার লোকটি তাদের কাছে কিছুটা তেল সাহায্য চায়। মেন্টাসের লোকেরা তখন তাকে জানায় আমরা ফিরি কাউকে কিছু দেই না। এই কথা শোনার পর সেই লোকটি তাদেরকে জানায় ফিরে নিব না, তোমাদেরকে তেলের বিনিময়ে পানি দিব। সে আরো বলে আমার বাবার কাছে অনেক পানি আছে, তোমরা যদি আমার সাথে যাও তাহলে তোমাদেরকে পানি গিফট করব। মরুভূমির মধ্যে যে পানি আছে এই কথা শোনার পর লুবি মেন্টাস তো একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। সে যখন ওই লোকটিকে ফলো করতে করতে যখন সেখানে যায় তখন আমরা দেখতে পাই জায়গাটি আসলে ইনমর্টাল জো এর রাজ্য। সেখানে যাওয়ার পর মেন্টিস দেখতে পায় হাজার হাজার মানুষকে ইনমর্টাল জো গোলাম বানিয়ে রেখেছে। এটা দেখার পর মেন্টিস একটি মাইক নিয়ে জুড়ে জুড়ে বলে তোমাদের বসকে গিয়ে বলো দ্য গ্রেট মেন্টাস তার সাথে দেখা করতে চায়। সে যদি আমার কাছে নিজ ইচ্ছায় আত্মসমর্পণ করে তার রাজ্যটি তুলে দেয় তাহলে আমি তাকে কিছুই করব না। আমি কথা দিলাম রাজ্যটি পাওয়ার পরপরই এখানে যারা গোলাম ছিল তারা আর গোলাম থাকবে না। এখানে আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করব। এখানকার পানি খাবারের উপর সবারই সমান অধিকার থাকবে। মেন্টাসের মুখ থেকে এইসব কথা শোনার পর সেখানকার মানুষ অনেক জোরে জোরে হাসতে শুরু করে। এর কিছুক্ষণ পর সেখানে সেই জায়গার রাজা ইনমর্টাল জো তাদের সামনে আসে। ইনমর্টাল জো সেখানে আসার পর তার মন্ত্রী তার আর্মি থেকে একজন লোককে সিলেক্ট করে। সিলেক্ট করার পর তাকে ইশারা দিয়ে বলে তুমি দলের জন্য কি করতে পারো তা তাদেরকে দেখিয়ে দাও। এই কথা শোনার পরপরই সেই লোকটি নিজের সাথে বম বেঁধে সোজা নিচে লাফ দেয়। সে নিচে পড়ার পরপরই মেন্টাসের অনেকগুলো লোক মারা যায়। মেন্টাসকে এটা দেখে ইনমর্টাল জোর মন্ত্রী তাকে বলে তোমার এখানে আসার আগে ভাবা উচিত ছিল, কারণ তুমি হয়তো জানো না আমাদের আর্মি আমাদের জন্য জীবন দিতে 2 বার চিন্তা করবে না। সো এখন যা হবে এর জন্য তুমি দায়ী। এই কথা বলে সে তার লোকদেরকে বলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। অর্ডার পাওয়ার পর ইনমর্টালের ওয়াইড আর্মি মেন্টাসের দলের উপর একদম ঝাঁপিয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা মেন্টাসের হাফ আর্মিকে একদম শেষ করে ফেলে। অবস্থা বেগতিক দেখে মেন্টাস তখন ফিরোজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই যুদ্ধের ফলে মেন্টাস তার 4 ভাগের 3 ভাগ আর্মি হারিয়ে ফেলে। সো যাই হোক, কিছুটা পিছু হটার পর সেদিন রাতে মেন্টাস যখন একটি জায়গায় ওয়েট করছিল তখন সে দেখতে পায় কয়েক কিলোমিটার দূরে ইনমর্টালের একটি তেল উত্তোলন করা ফ্যাক্টরি
ফ্যাক্টরি আছে। তেল আনার জন্য একটি অয়েল ট্যাঙ্কার যখন সে ফ্যাক্টরির ভিতরে ঢুকে তখন ইনমর্টালের মাথায় একটি প্ল্যান আসে। প্ল্যান অনুযায়ী ম্যান্টাস পরের দিন সকালে ইনমর্টালে সে ট্যাঙ্কারটিকে কিডন্যাপ করে ফেলে। ট্যাঙ্কারটিকে কিডন্যাপ করে সে তার কিছু লোকদের শরীরে আটা মেখে তাদেরকে সাদা বানিয়ে ফেলে। এরপর সে তাদেরকে বলে ট্যাঙ্কারটি নিয়ে আবার অয়েল ফ্যাক্টরির দিকে চলে যাওয়ার জন্য। অয়েল ফ্যাক্টরি থেকে যখন ইনমর্টাল জোয়ের ভাই দেখে ট্যাঙ্কারটি আবার অয়েল ফ্যাক্টরির দিকে ফিরে আসছে তখন সে মনে করে ম্যান্টাস তাদের অয়েল ট্যাঙ্কার হাইজ্যাক করার জন্য তাদেরকে ধাওয়া করছে। এই জন্য ইনমর্টাল জোয়ের ভাই তার লোকদেরকে বলে মেন গেট ওপেন করে দেওয়ার জন্য। তার কথা মতো যখন মেন গেট ওপেন করে দেওয়া হয় তখন ট্যাঙ্কার নিয়ে ভিতরে ঢোকার পর ম্যান্টাসের লোকেরা একে একে ট্যাঙ্কার থেকে বের হয়ে মেন গেটের দরজায় থাকা সব প্রহরীদেরকে মেরে ফেলে। সামনের দরজা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেওয়ার পর ম্যান্টাস তার সম্পূর্ণ আর্মি নিয়ে সেখানে চলে আসে। কয়েক মিনিটের মধ্যে ম্যান্টাস তখন ভিতরে ঢুকে সম্পূর্ণ তেলের ফ্যাক্টরি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তেলের ফ্যাক্টরি কন্ট্রোলে নিয়ে নেওয়ার পর ম্যান্টাস ইনমর্টাল জোয়ের ভাইয়ের হাতের একটি আঙুল কেটে তার কাছে পাঠিয়ে দেয়। সে চিঠিতে লেখা ছিল ম্যান্টাস ইনমর্টাল জোয়ের সাথে একটি মিটিং করতে চায়। ম্যান্টাসের কথা মতো সেদিন রাতে একটি মিটিং ডাকা হয়। ইনমর্টাল জোয়ের কাছে আসার পর ম্যান্টাস তাকে জানায় আমরা যদি 2 ঘন্টার ভিতর আমাদের ক্যাম্পে না ফিরে যাই তাহলে সম্পূর্ণ অয়েল ফ্যাক্টরিকে জ্বালিয়ে দেওয়া হবে। এই কথা শোনার পর ইনমর্টাল জো ম্যান্টাসকে বলে তুমি আসলে কি চাও সেটা বলো। সে বলে আমি প্রতিদিন তোমাকে তেল সাপ্লাই দেবো কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার খাবার পানি আর খাবার দিতে হবে। শুধু খাবার দিলে হবে না, তেলের ওজন অনুযায়ী আমাদের 4 গুণ বেশি খাবার দিতে হবে। এই কথা শোনার পর তো ইনমর্টাল জো রেগে মেগে একদম ফায়ার। সে বলে তুমি যাই করো না কেন আমি তোমাকে শুধুমাত্র তেলের ওজনের অর্ধেকই খাবার দিতে পারবো। এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে যখন তর্কাতর্কি হচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে ইনমর্টাল জো ম্যান্টাসের পিছনে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। ফিরোসাকে দেখে ইনমর্টাল জো ম্যান্টাসের কাছে জানতে চায় তুমি এই মেয়েটিকে কোথায় পেয়েছো। ম্যান্টাস তাকে জানায় মেয়েটিকে আমার লোকেরা পাশের একটি জলাভূমি থেকে ধরে নিয়ে আসছে, কিন্তু জলাভূমিটি কোথায় আছে হাজার চেষ্টা করার পর আমি এই মেয়েটির মুখ থেকে কথা বের করতে পারিনি, তাই আমি এই মেয়েটির চোখের সামনে তার মাকে মেরে ফেলেছি। তারপর থেকে মেয়েটি আর কোনো কথা বলছে না। এসব শোনার পর ইনমর্টাল জো তাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এই মেয়েটিকে দিয়ে দাও, আমি তোমাকে তেলের বিনিময়ে 4 গুণ বেশি খাবার দিব। মেয়েটিকে আমার ভালো লেগেছে, মেয়েটি বড় হওয়ার পর প্রাসাদে আমার 21 নম্বর রানী হয়ে থাকবে। এই কথা শোনার পর ম্যান্টাস তখন ফিরোসাকে ইনমর্টাল জোর হাতে তুলে দিয়ে তার সাথে ডিল করে। সে বলে আজকের পর থেকে আমাদের দুজনের মধ্যে কোনো শত্রুতা থাকবে না, আমরা দুজন হলাম বিজনেস পার্টনার। সো যাই হোক ম্যান্টাস চলে যাওয়ার পর ফিরোসাকে ইনমর্টাল জোর ওয়াইফদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর ফিরোসা দেখতে পায় সেখানে অলরেডি ইনমর্টাল জোয়ের 20 জন ওয়াইফ রয়েছে। সেদিন রাতে ছোট্ট ফিরোসা যখন রেস্ট করছিল তখন একজন জানোয়ার এসে ছোট্ট ফিরোসাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। এই জানোয়ারটি আসলে ইনমর্টাল জোয়ের বড় ছেলে। সে বাচ্চা মেয়েটিকে দর্শন করার জন্য একটি রুমে নিয়ে যায়। যখনই সে ফিরোসাকে দর্শন করতে যাবে ঠিক তখনই ফিরোসা তার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালানোর পর ফিরোসা তার মাথা সব চুল ফেলে দিয়ে সে ছেলে হিসাবে পালিয়ে পালিয়ে থাকতে শুরু করে। এরপরের সিন আমরা দেখতে পাই সেই ঘটনার কয়েক বছর পেরিয়ে গেছে। একদিন অনেক জ্বরের কবলে পড়ে যখন ইনমর্টাল জোর অনেক বড় একটি মেশিন নিচে পড়ে যাচ্ছিল, এটা দেখার পর ফিরোসা নিজের জীবন বাজি রেখে সেই মেশিনটিকে একটি চেন দিয়ে বেঁধে তাকে নিচে পড়তে দেয় না। ইনমর্টালের সেনাপতি যখন ফিরোসার এমন সাহসিকতা দেখে তখন তো সে তার উপর একদম ইমপ্রেস হয়ে যায়। সে তখন ফিরোসাকে বলে আজ থেকে তুমি আমার ডান হাত। সো যাই হোক সেদিন রাতে ফিরোসাকে যখন ভিতরে নিয়ে যাওয়া হয় তখন ফিরোসা শুনতে পায় কালকে সকালে একটি নতুন ট্যাঙ্কার নিয়ে ফ্যাক্টরি থেকে তেল আনার জন্য তাদের বেস্ট ড্রাইভার জ্যাক বের হবে। ইনমর্টাল জোর লোকের একে অন্যকে বলছিল জ্যাক কোনোদিনও খালি হাতে ফিরে না। তেল আনতে গিয়ে আজ পর্যন্ত যতগুলো আক্রমণ হয়েছে জ্যাক সবগুলো আক্রমণকে সামলে তেল নিয়ে ফিরে এসেছে। এইসব কথা শোনার পর ফিরোসারও জ্যাকের সাথে তেল আনতে যাওয়ার জন্য আগ্রহ জাগে। পরের দিন সকালে যখন জ্যাক একটি অয়েল ট্যাঙ্কার নিয়ে তেল আনার জন্য ফ্যাক্টরিতে যাচ্ছিল তখন ফিরোসা তাদের সাথে যায়। তারা যখন মাঝ রাস্তায় ঠিক তখনই সেখানে ম্যান্টাস আর ইনমর্টালের কিছু শত্রু তাদের ট্যাঙ্কারের উপর আক্রমণ করে বসে, কারণ সেই লোকগুলো জানতো এই ট্যাঙ্কারে করে তারা ম্যান্টাসের জন্য খাবার নিয়ে যাচ্ছে। খাবারগুলো ছিঁড়ে নিতে তারা তখন সেই ট্যাঙ্কারের উপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। আর এরপর এখানে যে মারামারিটি শুরু হয় এই মারামারিটি দেখলে আমি 100% শিওর যে কোনো মানুষ এই মুভিটির উপর ফিদা হয়ে যাবে। মার্কসম্যান তার আর্মি নিয়ে সেই ট্যাঙ্কার থেকে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, আর এদিকে জ্যাক আর ইনমর্টাল জোয়ের আর্মি তাদেরকে থামানোর জন্য একে একে নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিচ্ছিল। মারামারির এক পর্যায়ে সেই ট্যাঙ্কারের 2টি ইঞ্জিল থেকে একটি ইঞ্জিল নষ্ট হয়ে যায়। ইঞ্জিলটি ঠিক করতে ফিরোসা যখন নিচে যায় তখন ফিরোসাকে মারার জন্য তো মার্কসম্যানের লোকেরা একদম ঝাঁপিয়ে পড়ে। কোনোভাবে ফিরোসা তাদেরকে মেরে ইঞ্জিলটি ঠিক করে উপরে চলে আসে। উপরে আসার পর ফিরোসা একে একে মার্কসম্যানের সব লোকদের চ্যাপ্টার ক্লোজ করতে শুরু করে দেয়। এই মারামারিতে ইনমর্টাল জোয়ের বেশিরভাগ লোকই মারা যায়। সবাই মারা যাওয়ার পরও ফিরোসা আর জ্যাক মিলে একে একে মার্কসম্যানের সব লোকদেরকে মেরে মার্কসম্যানকেও মেরে ফেলে। সবাইকে মেরে ফেলার পর সারপ্রাইজিংলি ফিরোসা জ্যাককে গান পয়েন্টে নিয়ে আসে। গান পয়েন্টে এসে জ্যাককে বলে ট্যাঙ্কারটি রেখে সেখান থেকে চলে যাওয়ার জন্য। এটা দেখার পর জ্যাক ট্যাঙ্কারটিকে অন্যদিকে ঘুরিয়ে উল্টো ফিরোসাকে নিচে ফেলে দেয়। ফিরোসাকে ফেলে জ্যাক তখন অয়েল ফ্যাক্টরির দিকে চলে যায়। ফিরোসা আসলে চাচ্ছিল ওই ট্যাঙ্কারটি ছিনিয়ে নিয়ে তার জন্মস্থান সেই জলাভূমিতে ফিরে যাওয়ার জন্য। সো যাই হোক জ্যাক তাকে ফেলে রেখে যাওয়ার কারণে ফিরোসা পায়ে হেঁটেই তার জন্মভূমির দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুটা
সামনে যাওয়ার পর ফিরোজা দেখতে পায় জ্যাক পিছন থেকে তাকে জোরে জোরে ডাকছে। আবারও ফিরোজার কাছে এসে জ্যাক ফিরোজাকে বলে, আমি তোমার উপর ইমপ্রেস হয়েছি। আজকে তোমার এই রূপ দেখার পর আমি বুঝতে পারলাম তুমি অনেক ভালো একজন ফাইটারের পাশাপাশি অনেক ভালো একজন ড্রাইভার। আমি কথা দিলাম তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে আরো ভালোভাবে ট্যাঙ্কার চালানো শেখাবো। কিছুদিন আমার সাথে থেকে ভালোভাবে ট্যাঙ্কার চালানো শিখে তুমি যেখানে যেতে চাও তুমি সেখানে চলে যেও, আমি তোমাকে বাধা দিব না। এই কথা শোনার পর ফিরোজা জ্যাকের সাথে থেকে ট্যাঙ্কার চালানো শিখতে রাজি হয়ে যায়। এরপর থেকে জ্যাক ফিরোজাকে সাথে নিয়ে প্রতিদিন তেল আনা নেওয়া করতে থাকে। প্রতিদিনই তারা ইনমর্টাল জোয়ের এখান থেকে খাবার নিয়ে গিয়ে ম্যান্টাসের ফ্যাক্টরি থেকে তেল নিয়ে আসতো। সবকিছুই ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন তারা যখন তেল আনতে যায় তখন তারা দেখতে পায় ম্যান্টাসের নিজেদের লোকেরা নিজেদের সাথে ফাইট করছে। কারণ ইনমর্টাল জো তাদেরকে যে পরিমাণে খাবার দেয় সেই খাবার দিয়ে ম্যান্টাসের লোকদের কিছুই হয় না। এই জন্য তারা দাবি করে তেলের বিনিময়ে তাদের আরো বেশি খাবার দিতে হবে। এক পর্যায়ে তারা যখন ট্যাঙ্কারের উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই সেখানে ম্যান্টাস চলে আসে। এতদিন পর ম্যান্টাসকে দেখে ফিরোজার মাথা একদম খারাপ হয়ে যায়। যখনই ফিরোজা ম্যান্টাসকে মারতে যাবে ঠিক তখনই তার সামনে জ্যাক চলে আসে। সেখানে আসার পর ম্যান্টাস একটি মাইক নিয়ে জোরে জোরে বলছিল, আচ্ছা তোমরা একটু শান্ত হও, আমি ইনমর্টালের সাথে এই নিয়ে কথা বলবো। কিন্তু ম্যান্টাসের লোকেরা তার কোনো কথাই শুনে না। তারা ইনমর্টালের আর্মিদেরকে মেরে তাদের ট্যাঙ্কার থেকে সব খাবার ছিনিয়ে নেয়। এটা দেখার পর ম্যান্টাস জ্যাক আর ফিরোজাকে সেখান থেকে পালিয়ে যেতে হেল্প করে। যাওয়ার আগে ম্যান্টাস জ্যাককে বলে, তুমি ইনমর্টালকে গিয়ে বলো আমি তেলের বিনিময়ে 8 গুণ বেশি খাবার চাই। ফিরে গিয়ে জ্যাক যখন ইনমর্টালকে এইসব কথা বলে তখন তো ইনমর্টাল রেগে মেগে একদম ফায়ার। সে বলে, ম্যান্টাসের সাহস অনেক বেড়ে গেছে, সে তেলের বিনিময়ে আমার কাছ থেকে 8 গুণ বেশি খাবার চাচ্ছে, তাই না? তোমরা এক কাজ করো, এই ট্যাঙ্কারটি নিয়ে গিয়ে আমার গোডাউন থেকে সব অস্ত্র নিয়ে আসো। আজকে আমি ম্যান্টাসকে বুঝিয়ে দেবো ইনমর্টাল জোয়ের সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি কি। ইনমর্টাল জো আসলে ম্যান্টাসের সাথে যুদ্ধ করার প্রিপারেশন নিচ্ছিল। সবাই যখন যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছিল তখন হঠাৎ করে জ্যাক ফিরোজার হাতে একটি ট্যাটু দেখতে পায়। জ্যাক যখন ফিরোজার কাছে জানতে চায় এই ম্যাপটি কিসের, তখন ফিরোজা তাকে বলে এই ম্যাপটি হলো তার জন্মস্থানে যাওয়ার ম্যাপ। এই কথা বলে ফিরোজা জ্যাককে তার মায়ের দেয়া সে অ্যাপল বীজটি বের করে দেখায়। বীজটি দেখে ফিরোজা জ্যাককে বলে, আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে করে হোক আমি আমার জন্মস্থানে ফিরে যাবই। তুমি হয়তোবা জানো না উত্তরের দিকে 3 দিনের পথ পাড়ি দিলে একটি জলাভূমি খুঁজে পাওয়া যাবে। ছোটবেলা সেখানে আমি আমার মার সাথে বসবাস করতাম। তার মুখ থেকে এইসব কথা শোনার পর জ্যাক তাকে বলে, আমি তোমাকে সেখানে যেতে হেল্প করব। পরের দিন সকালে ইনমর্টাল জোয়ের জন্য যখন অস্ত্র আনার জন্য জ্যাক ফিরোজা একটি ট্যাঙ্কার নিয়ে বাইরে বের হয় তখন জ্যাক তার লোকদেরকে বলে একটি গাড়ির মধ্যে অনেকগুলো খাবার আর পানি লুট করে দেওয়ার জন্য। যেহেতু জ্যাক সেখানকার ক্যাপ্টেন ছিল তাই তার কথা মতো সেই লোকগুলো সেই গাড়ির ভিতরে খাবার টাবার লুট করে দেয়। খাবার টাবার লুট করে দিয়ে সেই গাড়িটিকে জ্যাক ফিরোজাকে চালাতে বলে। জ্যাকের প্ল্যান অনুযায়ী তারা যখন অস্ত্র লুট করতে গোডাউনের ভিতরে যাবে তখন ফিরোজা পিছন থেকে পালিয়ে যাবে। কিছুটা সামনে যাওয়ার পর তারা যখন অস্ত্র লুট করার কারখানার সামনে পৌঁছে যায় তখন তারা দেখতে পায় সম্পূর্ণ কারখানাটি একদম ফাঁকা, সেখানে ইনমর্টাল জোয়ের কোনো লোক নেই। এটা দেখার পরে জ্যাক বুঝতে পারে এখানে যে কোনো ঝামেলা আছে। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগে তাদের উপর ম্যান্টিসের লোকেরা আক্রমণ করে বসে। কয়েক সেকেন্ডের মধ্যে ম্যান্টিসের লোকেরা সেখানে থাকা ইনমর্টাল জোয়ের সব লোকদেরকে মেরে ফেলে। ম্যান্টিস আসলে ইনমর্টাল জোয়ের অস্ত্র গোডাউন লুট করে ইনমর্টালের রাজ্যে আক্রমণ করার প্ল্যানিং করছিল। সো যাই হোক, অবস্থা বেগতিক দেখে জ্যাক ফিরোজাকে বলে সেখান থেকে পালিয়ে তার জন্মভূমিতে চলে যাওয়ার জন্য। ফিরোজা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে দেখতে পায় জ্যাক একাই তাদের সবার সাথে মিলে ফাইট করছে। এটা দেখার পর ফিরোজা জ্যাককে বাঁচাতে সে একটি স্নাইপার নিয়ে জ্যাককে হেল্প করতে থাকে। দূর থেকে যখন ফিরোজা স্নাইপার দিয়ে একে একে ম্যান্টাসের সব লোকদেরকে মেরে ফেলছিল এটা দেখার পর ম্যান্টাস একটি রকেট লঞ্চার নিয়ে ফিরোজার দিকে রকেট ছুড়ে। ম্যান্টাস যে ফিরোজার দিকে রকেট ছুড়ে সেটা দেখার পর জ্যাক তার ট্যাঙ্কারটি নিয়ে গিয়ে সোজা ম্যান্টাসের টাওয়ারের উপর হিট করে। এর ফলে সেই ওয়াচ টাওয়ারটি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। দূর থেকে ফিরোজা যখন দেখতে পায় ম্যান্টাসকে মারতে গিয়ে জ্যাক একটি খাদে পড়ে যাচ্ছে এটা দেখার পর ফিরোজা তাড়াহুড়ো করে একটি বাইক নিয়ে জ্যাককে বাঁচাতে সেখানে চলে আসে। জ্যাককে উদ্ধার করার পর ফিরোজা এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ম্যান্টাস তখন সে ভেঙে পড়া ওয়াচ টাওয়ারে ঝুলছিল। তার লোকেরা যখন ম্যান্টাসকে সেখান থেকে নামায় তখন ম্যান্টাস তার আর্মিকে নিয়ে ফিরোজাকে ধাওয়া করতে থাকে। তাদের এই চেজিংটি ছিল মাইন্ড ব্লোয়িং। আমাদের থর খ্যাত ক্রিস হেমসওয়ার্থ যে এত ভালো ভিলেনের রোল প্লে করতে পারে তা কেউ কখনো চিন্তাও করতে পারেনি। এমন হিংস্র ক্রিস হেমসওয়ার্থকে দেখে আমি নিজেও অনেক অবাক হয়েছিলাম। ডেথ রেসের এক পর্যায়ে ফিরোজার একটি হাত ম্যান্টাসের গাড়ি চাকায় লেগে নষ্ট হয়ে যায়। এক হাত ভেঙে যাওয়ার পরও ফিরোজা আরেক হাত দিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু চেজিং এর এক পর্যায়ে শেষ রক্ষা হয় না। ম্যান্টাস তাদের গাড়িকে ধাক্কা দিয়ে একদম দুমড়ে মুচড়ে ফেলে। ম্যান্টাস তাদের গাড়িকে চাপা দেওয়ার কারণে তারা দুজনই তখন অনেক গুরুতরভাবে ইনজোর হয়। তারা যে এখনো জীবিত আছে এটা দেখার পর ম্যান্টাস আস্তে আস্তে বলে, তোমাদের দেখি কই মাছের আত্মা। এই কথা বলে ম্যান্টাস ফিরোজার ভাঙা হাত একটি চেন দিয়ে তার গাড়ির সাথে বেঁধে ফেলে। ফিরোজার গাড়ির সাথে ঝুলিয়ে ম্যান্টাস তার একজন লোককে বলে জ্যাককে তার মোটরসাইকেলের পিছনে বাঁধার জন্য। তার কথা মতো ম্যান্টাসের লোক তখন জ্যাককে মোটরসাইকেলের পিছনে বেঁধে তাকে চারিদিক দিয়ে ঘোরাতে থাকে। সাইকো ম্যান্টাস এটা করে থেমে থাকেনি, সে এর পাশাপাশি জ্যাকের পিছনে তার কুকুরকেও লেলিয়ে দেয়। বাধা অবস্থায় তখন ম্যান্টাসের কুকুর ধীরে ধীরে জ্যাককে জীবিতই খেয়ে ফেলে। জ্যাক মারা যাওয়ার পর ম্যান্টাস যখন জ্যাকের ডেড বডি
ফিরোজের কাছে নিয়ে আসে তখন সে দেখতে পায় তাদের অজান্তে ফিরোজ তার হাত কেটে সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখার পর তো ম্যান্টাসের মাথা একদম খারাপ হয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পায় ইনমর্টালে ক্যাম্প থেকে তার লোকেরা কিছু দোয়া দেখতে পায়। তারা যখন টেলিস্কোপ দিয়ে সেই দোয়াগুলোর দিকে তাকায় তখন তারা দেখতে পায় দোয়াগুলো আসলে তেলের ফ্যাক্টরি থেকে উঠছে। এটা দেখার পর তারা ইনমর্টালকে দেখিয়ে বলে মনে হচ্ছে ম্যান্টাস তেলের ফ্যাক্টরিকে জ্বালিয়ে দিচ্ছে। এই কথা শোনার পর ইনমর্টাল তাদেরকে বলে তাড়াতাড়ি সেখানে একটি আর্মি পাঠানোর জন্য। যখনই তারা সেখানে আর্মি পাঠাবে ঠিক তখনই সেখানে হঠাৎ করে ফিরোজ চলে আসে। ফিরোজ আসার পর সে ইনমর্টালকে বলে এটা একটা চাল, কারণ ম্যান্টাস চাচ্ছে তুমি তোমার সব আর্মি সেখানে পাঠিয়ে দাও, কারণ তার প্ল্যান অনুযায়ী তুমি যখন তোমার সব আর্মি সেদিকে পাঠিয়ে দিবে এই সুযোগে ম্যান্টাস সেখানে আক্রমণ করে এই জায়গাটি দখল করে নেবে। ফিরোজের মুখ থেকে এইসব কথা শোনার পর ইনমর্টাল তাকে বলে তারাও আমরা ম্যান্টাসের সাথে ডাবল গেম খেলবো। মাত্র 4-5টি গাড়ি দিয়ে ইনমর্টাল তার লোকদেরকে বলে সেই তেলের ফ্যাক্টরির দিকে যাওয়ার জন্য। ফ্যাক্টরির দিকে যাওয়ার সময় তারা যেন অনেক পরিমাণে তুলা উড়ায়, যাতে করে দূর থেকে দেখে ম্যান্টাস মনে করে ইনমর্টাল তার পুরো আর্মি নিয়ে সেদিকে যাচ্ছে। প্ল্যান অনুযায়ী 4-5টি গাড়ি নিয়ে ধুলো উড়াতে উড়াতে ইনমর্টাল লোক তেলের ফ্যাক্টরির দিকে যেতে থাকে। লুকিয়ে থাকা অবস্থায় দূর থেকে যখন ম্যান্টাস এটা দেখে তখন সে মনে মনে ভাবতে থাকে ইনমর্টাল জোকে সে বোকা বানিয়ে ফেলেছে। এই জন্য ম্যান্টাস তার সম্পূর্ণ আর্মি নিয়ে ইনমর্টাল ক্যাম্পকে দখল করার জন্য সেদিকে চলে যায়। কিন্তু সে তখনও জানতো না যে ইনমর্টাল আর্মি তার জন্য আসলে উৎ পেতে সেখানে বসেছিল। তারা সেখানে যাওয়ার পরই সেখানে ঐতিহাসিক একটি যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধটি একটানা 40 দিন পর্যন্ত চলে। ম্যান্টাস যখন বুঝতে পারে সে কোনোদিন এই যুদ্ধটি জিততে পারবে না তখন সে তার 4-5 জন লোক নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এটা দেখার পর ফিরোজ একটি স্পেশাল টাইপের গাড়ি নিয়ে দূর থেকে তাদেরকে ফলো করতে থাকে। ম্যান্টাস যখন দেখতে পায় দূর থেকে ফিরোজ একটি স্নাইপার দিয়ে একে একে তার সব লোকদেরকে মেরে ফেলছে তখন ম্যান্টাস তার লোকদেরকে বলে ফিরোজকে কনফিউজ করতে সবাইকে চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য। কয়েকটি টিমে ভাগ হয়ে যাওয়ার কারণে প্রথমে ফিরোজ কনফিউজ হয়ে গেলেও সে একে একে সবাইকে মেরে ফেলে। সবাইকে মারার পর এক পর্যায়ে ফিরোজ ম্যান্টাসকে ধরে ফেলে। ম্যান্টাসকে ধরার পর ফিরোজ প্রথমে ম্যান্টাসকে তার গাড়ির পিছনে বাঁধে। গাড়ির সাথে বেঁধে তাকে কয়েক কিলোমিটার সামনে নিয়ে যাওয়ার পর গাছের সাথে ঝুলে তার পিছনে আগুন লাগিয়ে দেয়। আগুনে অর্ধেক জ্বলসে যাওয়ার পরও ফিরোজ তাকে পুরোপুরি মেরে ফেলে না, তাকে ধরে ইনমর্টাল রাস্তানায় নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর ফিরোজ তার শরীরের মধ্যে সে অ্যাপলের বীজটি রোপণ করে। ম্যান্টাসের শরীরের ভিতর দিয়ে অ্যাপল গাছ হওয়ার পরও ফিরোজ ম্যান্টাসকে মরতে দেয় না। ফিরোজ চাচ্ছিল ম্যান্টাস তার মাকে যে কষ্ট দিয়ে মেরেছে সেও যেন তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট পেয়ে মারা যায়। এরপরের সিনেমা দেখতে পায় অনেক বছর পেরিয়ে গেছে। ফিরোজ এখন পার্ট 1-এর মতো বড় হয়ে গেছে। একদিন ফিরোজ ইনমর্টাল লকারের ভিতরে এসে তার সব ওয়াইফদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কি হয় পার্ট 1 যারা দেখেছেন আই থিঙ্ক সবাই তো জানেনি। সো যাই হোক, মুভিটি দেখার পর আপনার পার্সোনাল ওপিনিয়নে মুভিটির রেটিং কত হওয়া উচিত তা নিচে কমেন্টে জানাতে পারেন। পার্সোনালি আপনারা যদি আমাকে এই মুভিটিকে রেটিং দিতে বলেন তাহলে আমি 8 আউট অফ 10 রেটিং দিব।